শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপবার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে আজকের আয়োজন শুরু করছি। সঙ্গে আছি আমি লাবণ্য, আছি আমি আনিস। আমার পক্ষ থেকে সুন্দর একটি সকালের শুভেচ্ছা প্রিয় দর্শক। লাবণ্য, শুভ সকাল। শুভ সকাল। কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভীষণভাবে ভালো আছি। সুন্দরভাবে চলে যাচ্ছে দিন। একদম। তবে আমার কাছে একটা জিনিস মনে হয় যে সবসময় তো আসলে সব দিন একই রকম যায় না, কিন্তু তবুও আসলে আমাদের ভালো থাকার চেষ্টা সবসময় থাকা উচিত। কি বলো? একদমই তাই, ঠিকই বলেছো। ভালো খারাপ মিলিয়ে সময়টা যায়, কিন্তু নিজেদের চেষ্টা থাকতে হবে যেন সময়টা ভালো কাটে। একদমই তাই। চলো আজকে কে আছে আমরা একটু জেনে নিই। চলো। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি সাহিত্যিক ও গীতিকার অপু বড়ুয়া। চলুন আমরা আমাদের আজকের অতিথিকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন আপনি? ভালো আছি। আমরা শুরুটা করি স্যার একেবারে শৈশব দিয়ে। অবশ্যই। পুরোটা সময় জুড়ে আপনার জীবনের গল্প শুনবো আমরা। আপনি জন্মেছেন বাঁশখালীর সেই নৈসর্গিক পরিবেশে। কেমন ছিল বাঁশখালী সেই জলদি গ্রাম? এটা তো তোমারও এলাকা। হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, আমার প্রত্যন্ত অঞ্চল বাঁশখালীর জলদি গ্রামে আমার জন্ম এবং ওখানেই বেড়ে ওঠা। কেমন ছিল শৈশবের দিনগুলি? মনে পড়ে আপনার? শৈশবে অবশ্যই মনে পড়ে। শৈশবের দিনটা তো আসলে মজার। জি। আমার গ্রামের বাড়িতে গ্রামেই ছিল আমার প্রাইমারি স্কুল। তখন তো আমাদের কেজি স্কুল বা আদার্স কোনো স্কুল ছিল না। জলদি ক্যাং সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমরা 3 ভাই 2 বোন, তো সবার ছোট ছিলাম আমি। তো ওই গ্রামের স্কুলেই আমার ক্লাস 1 থেকে 5ম শ্রেণী পর্যন্ত আমি ওখানে লেখাপড়া করেছি। আচ্ছা। ওই স্কুলে, গ্রামের স্কুলে আমরা হেঁটে যেতাম এবং ওখানে স্কুলের নামটা কি ছিল শুনি? এটা হচ্ছিল ক্যাং প্রাইমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা আচ্ছা। ওইকে জলদিতে অবস্থিত? জলদি তো আমাদের গ্রামেই। আমাদের গ্রামটা ছিল আসলে বিশাল, মানে 700-800 পরিবার, বড়ুয়াদের বৌদ্ধ সম্প্রদায়। ও মন্দিরের পাশে বিদায় ওটা ক্যাং সরকারি প্রাথমিক বিদ্যালয়। ওখানে কি সব বড়ুয়ারাই থাকতো নাকি অন্য? না, ওই আমাদের এলাকাটাই, একদম পুরো পাড়াটাই বড়ুয়াদের। আচ্ছা। এটাই বড় বড়। কেমন দেখেছেন আসলে ছোটবেলাটায় বেড়ে উঠতে গিয়ে? আসলে অনেক স্মৃতি, অনেক গল্প, পরিবেশ সবকিছু মিলিয়ে কেমন দেখেছেন? আসলে ছোটবেলায় তখন তো মানে স্বপ্ন কি হব না হব কোনো সম্ভব ছিল না। তবে আমার খুব ইচ্ছে ছিল একটু ফুটবল খেলোয়াড় হব। সব সময় ফুটবল নিয়ে মেতে থাকতাম। তখন অত বড় ছিল না। তখন আমরা কর কুটু দিয়ে একটা বল বানাতাম। ওই তখন প্রতিযোগিতার জন্য মাঠে দৌড়তাম, উঠোনের মধ্যে খেলতাম। এটাই ছিল আর কি। তখন যে ফুটবল নিয়ে বড় হব বা ম্যারাডোনার নামও জানতাম না বা অন্য কিছু জানতাম না। এটাই ছিল নেশা পেশা, এই ধরনের আর কি। মনে করতাম যে এটাই হব এই প্রাইমারি স্কুলে পড়তে। স্যার, আপনার সম্পর্কে কিছু তথ্য আমাদের হাতে আছে, আমরা একটু দর্শকদের জানাই। অবশ্যই। প্রিয় দর্শক, অপু বড়ুয়া একজন বহুমাত্রিক সাহিত্যিক, গীতিকার ও প্রকৌশলী, যিনি সমান দক্ষতায় শব্দ, সুর ও সমাজের সেতুবন্ধন রচনা করে চলেছেন। পেশায় তিনি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সহকারী প্রকৌশলী। তবে মনন তার শিল্প ও সাহিত্য চর্চায় নিবিষ্ট। শিশু কিশোর সাহিত্যে বিশেষভাবে পরিচিত এই নিভৃতচারী লেখক বাংলা একাডেমির জীবন সদস্য এবং বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকার ও সঙ্গীত পরিচালক। তার ছড়া, কবিতা, গল্প, প্রবন্ধে ফুটে ওঠে দেশপ্রেম, মানবতা, শিশু মননের নিখাত স্বপ্ন। আকাশে রঙিন ঘুড়ি, মাগো আমি যুদ্ধে যাব, ছড়ার দেশ, ছবির দেশ সহ প্রকাশিত হয়েছে তার 35টিরও বেশি বই, যা পাঠক মহলে বিশেষভাবে সমাদৃত। চলুন ফিরে যাই অতিথি আলাপনে। যে প্রসঙ্গ ছিলাম আমরা, আসলে শৈশবের কথা শুনছিলাম। আমি বাঁশখালী সম্পর্কে একটু জানতে চাই। তখনকার বাঁশখালী আসলে কেমন ছিল আর এখনকার বাঁশখালী কেমন? কতটা পরিবর্তন এসেছে? আচ্ছা, তখন বাঁশখালী যোগাযোগটা অতটা ভালো ছিল না। হাঁটু তো কাদা ছিল, পানি, যোগাযোগটা এটা হচ্ছে উপকূলীয় অঞ্চল ছিল। তখন আমি কিন্তু উচ্চ বিদ্যালয়, হাই স্কুল যখন পড়ি, তখন আমার গ্রাম থেকে উচ্চ বিদ্যালয়টা ছিল প্রায় 1.5 কিলোমিটার দূরে। তখন আমরা হেঁটে স্কুলে আসতাম। রিক্সা যোগাযোগ বা কোনো যোগাযোগ ছিল না। তাও হাতে চ্যান্ডেল নিয়ে আমরা কাদামারি স্কুলে আসতাম। তখন তাও আমরা ওখানে স্কুল থেকে পড়ি। আমি 1988 সালে এইচএসসি পাশ করি। তখন খুব কম ছাত্রই, তখন তো আমাদের জিপিএফ 5 বা ছিল না। যখন খুব বেশি ভালো রেজাল্ট করতো তখন ছিল স্ট্যান্ড বাই স্টার। তখন আমি 4টা বিষয়ে লেটার পেয়ে, মার্ক পেয়ে আমি প্রথম বিভাগে পাশ করি।
এই ছিল আমার এসএসসি পাস আর কি লোকাল স্কুলে। স্যারের পরিবারকে নিয়ে একটু জানতে চাই, একটু বাবা মার কথা শুনবো, পরিবারে আর কে কে ছিলেন সে সময় ছোটবেলায়, আপনারা ক ভাই বোন, সেই গল্পগুলো একটু শুনবো। ও আচ্ছা, আমরা 3 ভাই 2 বোন, আমি সবার ছোট। তো আমার বাবা ছিলেন একজন শিক্ষক। জি। তো আমার বাবা স্কুলের শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে পুরস্কার পেয়েছেন। আবার আমার বাবা সমাজসেবক হিসাবে রৌপ্য পদক অর্জন করেছিলেন। তা আমার বাবার বয়স এখন 90+, এখনো বেঁচে আছেন। যদি ভুল না করে থাকে 97। আমার বাবা হচ্ছে যে 90+। হ্যাঁ, আমার মা 80+, দুজনই বেঁচে আছেন। দুজনে এখন ধ্যান সমাধি নিয়ে ব্যস্ত। বাবা বিজ্ঞ হয়ে গেছেন, এই যে মানে ধ্যান সমাধি যাতে ঠিকভাবে করা যায়, দুজনেই বেঁচে আছেন, মা বাবা দুজনেই। আপনি তো ভাই বোনদের মধ্যে সবার ছোট, অনেক আদরে বড় হয়েছেন নিশ্চয়ই। অবশ্যই অবশ্যই। ছোটবেলায় আপনার অনেক ঘটনা আছে, গান শুনতে যেতেন পালিয়ে, রাতে ভাত খেতেন না, শুনি আমরা সেই কথা ছোট ছোট করে। তখন আমাদের গ্রামে ছোটবেলায় তো আসলে হারমোনিয়াম, তবলা, কোনো শিক্ষক ছিল না, কোনো গানের পরিবেশ ছিল না। তখন পালা গান, কীর্তন এগুলো হতো। তো আমাদের গ্রামে শিলগাটা সাতকানিয়ার থেকে পেরিমোহন বড়ুয়া নামে একজন লোক ওই গান গাইতে আসতো। আচ্ছা। তোকে এমনি তো আসতো না, তো আমরা পাড়ার মধ্যে আমরা ঘরে ঘরে ওই টাকা তুলতাম। অনেকে চাল দিত, অনেকে 10-20 টাকা 100 টাকা দিত, ওগুলো বিক্রি করে টাকা অর্জন করে আমরা মাইকের ব্যবস্থা করতাম। ওই লোক আসতো, উনি শ্রদ্ধেয় পেরিমোহন বড়ুয়া। ওর লম্বা লম্বা চুল, সুন্দর দাঁত, উনি হাসাতে পারতেন আবার কাঁদাতে পারতেন। গান গাইতো প্রতি টোনে, আজকে এই পাড়ায়, কালকে ওই পাড়ায়, ওই পাড়ায় গান গাইতো। তখন আমি ক্লাস 2-3 পড়ি। হ্যাঁ, ছোট। তখন আমার মনে হলো যে ওর মতো আমি যদি একটি শিল্পী হতে পারতাম। তখন আমি মনে 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 গান গাইতাম। আজকে ওনার কথা আমার বেশ মনে পড়ে। তখন থেকে আমার একটা আগ্রহ অঙ্কুরিত হলো যে আমি শিল্পী হয়েছি। পরিবারে আর কেউ কি এমনি গান করতো বা গান ভালোবাসতো? গান ভালোবাসে কিন্তু গান করে না। আমি আজকে পেরিমোহন বড়ুয়াকে শ্রদ্ধা জানাচ্ছি, সে অনেক আগে উনি মৃত্যুবরণ করেছেন। গান শুনে যখন রাতে আপনি বাড়ি ফিরতেন, সেদিন আপনি ভাত খেতেন না? না, হচ্ছে কি, এটা কেন? আমরা মা বাবাকে অনেক ভয় করতাম। আচ্ছা। তো তখন যে আমরা চলে গেছি গান শুনতে, তো ঘরে আসলে তো নিশ্চিত মার খাবো, এই জন্য চুপি চুপি কি ওই শুয়ে পড়তাম। কারণ শব্দ গেলেই তো যদি বাবা টের পায় তাহলে নিশ্চিত মার, এই জন্য শুয়ে পড়তাম। আর গ্রামের বাড়ি তো মানে হচ্ছে গিয়ে খুব অল্প সময়, একেবারে খুব গভীর রাতে তো ঘুমানোর অভ্যাস কখনোই ছিল না। না, সন্ধ্যায়, আর একেবারে পিনপতন নীরবতা। রাত 8টা-9টা বাজলেই তো একেবারে কোনো নাই, 2-1টা শিয়ালের ডাক ছাড়া আর কিছু করার নাই। এবং এই জন্য নিয়মটা বোধহয় ছিল সবাইকে আসলে সন্ধ্যার মধ্যে বাড়ি ফিরে, রাত 8টা-9টার মধ্যে নিস্তব্ধ, সবাই ঘুমিয়ে পড়লো। তখন রাত্রে আসলে একটু বাবা মাকে তো এখনো আসলে কাছে পাচ্ছেন, তাদের সান্নিধ্য পাচ্ছেন, কিন্তু আমি যদি ছোটবেলা থেকে একটু যদি জানতে চাই, এখন অবধি বাবা মার কোন কোন বিষয়গুলো আসলে আপনার জীবনে প্রভাব ফেলেছে, বা মনে হয় যে কেমন দেখেছেন, কেমন কি শিখেছেন, সবকিছু মিলিয়ে যদি একটু জানতে চাই। ও আচ্ছা, বাবা মা আসলে বাবা মার তুলনা তো হয় না। অবশ্যই বাবা মাকে নিয়ে আমার একটা পুরো বই আছে, এখানে আছে আমার বাবা মাকে নিয়ে পুরো বই। তো মার কাছে আমাদের হাতে করি, যেহেতু মা সরকারি চাকরি করতেন, ছোটবেলায় বাবা মার কাছে আমরা পড়েছি। যখন আমি এইচএসসি পরীক্ষা দিচ্ছিলাম, শুধু তখনই আমরা এই 2-1.5 মাইল হেঁটে প্রাইভেট মাস্টারের কাছে পড়তাম। পুরো সময়টা মানে 1 থেকে 9-10 পর্যন্ত আমি মার কাছে পড়েছি। আর বাবা দূরে শিক্ষকতা করতেন, প্রতি সপ্তাহে বাবা আসতেন, তখন একটু একটু পড়াতেন, কিন্তু মাই আমাদের গাইড করতেন। মার কাছে আমরা পড়েছি। তো মা বাবা, আমার বইয়ের প্রথম পাঠক হচ্ছেন আমার মা বাবা। মাকে যদি কোনো কারণে নতুন বই এনে না দিই তো মহা বিপদ। মা এখনো চশমা ছাড়া আমার পুরো বই ওদিনই পড়ে গেলেন। মাঝে মধ্যে তো চশমা দেন, আছে চশমা, কিন্তু চশমা না পড়ে তিনি পড়তে চান, উনি বই পড়ে ফেলেন এখনো। বাহ, আসলে বাবা মাকে শিক্ষক হিসেবে পাওয়া, এটা তো অনেক সৌভাগ্যের একটা বিষয়। আমাকেও পড়িয়েছেন, আমার ছেলে মেয়েকেও মা বাবা পড়িয়েছেন।
আমার ছেলে এবার তো এইচএসসি পাশ করলো, তো আমার ছেলেকেও আমার মা পড়িয়েছেন বাসায়। বাবা মার আসলে কোন গুণটা অনেক বেশি প্রভাবিত করতো? ছোটবেলা থেকে তো বাবা মাকে দেখে এসেছেন। এইটাই মা বাবার গুণ, আসলে তো এটা বলা শেষ করা যাবে না। মা মাই, ওদের কোনো বিকল্প নেই। না, তাদের কোনো গুণ আপনার জীবনে প্রভাব ফেলেছে যে যেটা আপনার মধ্যে আসলে বীজ বপন করেছে? এখন মনে হয় যে নিজে অনুধাবন করতে পারেন এই বিষয়টা তো আমার বাবার মধ্যে ছিল, এই বিষয়টা ছিল আমার মায়ের কাছ থেকে পেয়েছি, এমন কি হয়েছে? না, বললাম যে মা বাবার গুণ, মাকে বাবাকে যখন হারাবো তখন বলতে পারবো যে মা বাবা কি জিনিস। এখন সবসময় কাছে পাই, বলার কোনো আর অবকাশ নেই। আমরা একটু স্কুলের কথাও শুনতে চাই। স্কুল জীবনের কথা বলছিলেন, একদম জলদি গ্রামেই সেখানে প্রাইমারি পর্যন্ত আসলে পড়েছেন। পরবর্তীতে ওখানে তো ক্লাস 5 পর্যন্ত পড়াও হয়েছে। প্রাইমারি স্কুলে তো গ্রামের স্কুলে পড়েছি, আর আমি হাই স্কুল পড়েছি, এটা হচ্ছে জলদি পাইলট হাই স্কুল। আচ্ছা, সেখান থেকেই এসএসসি পরীক্ষা দেয়া। এইচএসসি পাশ করেছি। বাহ। তারপরে চলে এসেছি আমি এই চট্টগ্রামে। চট্টগ্রাম শহরে তখন আমি প্রথম বিভাগে যখন পাশ করলাম চট্টগ্রাম চলে এসেছি। তার মানে আপনি স্টুডেন্ট হিসেবেও খুব ভালো ছিলেন। ভালো ছিলাম জানি না, তবে পাশ করেছি। প্রথম বিভাগ পেয়েছেন। এবং 4টা বিভাগে আমি লেটার মার্ক পেয়েছি। তখনকার সময় প্রথম বিভাগ পাওয়াটা তো অনেক বিশাল একটা বিষয়। অনেকে কম ছিল, পেয়েছি। বাঁশখালী থেকে যখন চট্টগ্রাম শহরে আসতেন তখন তো আসলে যোগাযোগ ব্যবস্থা খুব একটা ভালো খুব ছিল ভালো না। না। ফেরি করে নিশ্চয়ই আসতেন। ফেরি করে না, তখন তো ফেরিও ছিল না। আচ্ছা। তখন আমরা অনেক দূরে সাতকানিয়া হয়ে, নিশ্চয় আপনি তো জানেন ওই এলাকায়, তখন সকালে উঠলে অনেকটা বিকালে এসে আমরা চট্টগ্রামে পৌঁছতাম। তখন এত যোগাযোগ ভালো ছিল না, 4-5 ঘন্টা লাগতো, ব্যাপারটা কি? আরো বেশি প্রয়োজনে। এটাই। বাহ। চমৎকার। কলেজ জীবনটা কেমন কেটেছে আমরা সেটা একটু শুনে নিই। হ্যাঁ, কলেজ জীবন হচ্ছে চট্টগ্রামে এসে আমি ইয়াতে ভর্তি হলাম, সরকারি ওমর গনি কলেজ অ্যান্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম। ভর্তি হয়ে ওখান থেকেও পাশ করলাম। পাশ করে তখন আমি সরাসরি চলে গেলাম ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে। আমি সিভিলে ভর্তি হলাম। আচ্ছা, সিভিলে পড়ে তখন আমি আমরা একটু এই জায়গাটায় জানতে চাই যে সিভিলে ভর্তি হলেন, এটাই কি স্বপ্ন ছিল কিনা? আসলে আমার ইচ্ছে ছিল, আমার মা বাবার ইচ্ছে ছিল আমি ডাক্তার হব। আচ্ছা, তখন আমি ওখান থেকে করে আমি মেডিকেলের জন্য প্রস্তুতি নিলাম। নিয়ে আমার মেডিকেলে পাশ করা হলো না। আচ্ছা। তখন আমি ইয়েতে অ্যাপ্লাই করলাম, তখন ওখানে টিকে গেলাম। ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আমি প্রথমে ইয়ার থেকে সিভিল নিয়ে ডিপ্লোমা করলাম 3 বছরের। তখন আমি প্রথম বিভাগে পাশ করলাম, করেই আমি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ভর্তি হলাম। ওখান থেকে আমি আবার প্রথম বিভাগে পেয়ে বিএস ইঞ্জিনিয়ারিংটা পাশ করলাম। করে আমি সরাসরি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে আমি চাকরি নিলাম। এটা আপনার প্রথম চাকরি? প্রথম চাকরি। কত সালের কথা এটা? এটা হচ্ছে যে আমরা 2000 সালে। তখন আমি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে, এটা হচ্ছে স্থানীয় সরকারের বিভাগের। এখন আমি যে আছি খাগড়াছড়ি জেলা পরিষদ, ওইটা আমি ডেপুটেশনে অর্থাৎ প্রেষণে। আচ্ছা। প্রেষণে আমি এখানে আছি। তো যখনই আমার চাকরি প্রায় কাছাকাছি চলে আসবে তখন আমরা ওখানে চলে যাব। এখন বর্তমানে আমরা প্রেষণে আছি। কিন্তু যদি স্যার পেছনের গল্পগুলো আরো একটু আমরা বিস্তারিত জানতে চাই, আপনার বিশ্ববিদ্যালয় জীবনে পড়াশোনা এবং আপনার যে এই বিষয়ে আগ্রহ ছিল, এই যে গান লেখা বা গান গাওয়া, এগুলো কি আসলে কিভাবে সমন্বয় করতেন? মনে হয়নি যে আসলে সিভিলে না পড়ে বা ইঞ্জিনিয়ারিং এ না পড়ে অন্য কোনো বিষয় পড়া যেত? ও আচ্ছা, তখন অবশ্য আমার মা বাবার ইচ্ছে ছিল আমি ডাক্তার হব। তখন আমার ব্যক্তিগত ইচ্ছে ছিল আমি সাংবাদিকতা বিষয় নিয়ে পড়বো। তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু ছিল না সাংবাদিকতা বিষয়টা, ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তখন আমি সবার ছোট, আমার মা চান না আমি একা ঢাকায় আসি বা ঢাকায় পড়ি। মানে এটা বিশ্ববিদ্যালয় জীবনে? বিশ্ববিদ্যালয় জীবনে এইচএসসি পাশ করার পরে, যেহেতু আমি ভালো পাশ করলাম, আমার ইচ্ছে ছিল আমি সাংবাদিকতা বিষয় নিয়ে ভালো ছিলেন, পড়াশোনা নিয়ে ঢাকায় থাকবো। তখন ঢাকায় আসাটা আসলে বিশাল একটা ব্যাপার। জি। তখন আর আমার পড়া হলো না, ওখানে আমি পড়ছি। তো যখন পড়া হলো না, আমি এখানে আসলে পড়তে হবে, এখানে পড়লাম। এরপরে আমি বলি যে আমার যে গীতিকার হওয়াটা, গানে আসা, তখন আমি গানের জন্য গান আমাকে শিখতে হবে। তখন আমি যে বুকে তাল বাজিয়ে মনে মনে আমি গান গাইতাম গুনগুন করে। ওই গ্রামে তো আমি অনেক গানে যেতাম, মনে মনে একটা গান ছিল। তখন আমি কি করলাম যে সৈয়দ মহিউদ্দিন, উনি চট্টগ্রামের গানের একটা বিশাল গুরু, চমৎকার একটা মানুষ ছিলেন,
যে আঞ্চলিক গানে রানী রাজা প্রয়াত শাপালী ঘোষ, শ্যামসুন্দর বৈষ্ণব, সিংহভাগ গান ওনার লেখা, বিখ্যাত গান, জি সৈয়দ মহিউদ্দিন, জি। নিশ্চয় আপনারা জানেন। ওনার সাথে আমার পরিচয় বাংলাদেশি বেতারে। তখন আমি আচ্ছা। বেতারে বিভিন্ন অনুষ্ঠান করতাম। তালিকাভুক্ত ছিলেন না, শিল্পী তখন হিসেবে? তালিকাভুক্ত ছিলাম না। আচ্ছা আচ্ছা। তখন আমি সাহিত্য বিষয়ক অনুষ্ঠান করতাম। আচ্ছা। শ্রদ্ধেয় নূর মোহাম্মদ রফিক, ওনার সাথে গিয়ে ওনার সাথে দেখা হলো। তো বলে যে হ্যাঁ, আপনি যখন ছড়া লিখেন আপনি গান লিখেন। তখন আমি মহা খুশি, কিভাবে গান লেখা যায়। তখন উনি আমাকে বললেন যে স্থায়ী অন্তরা, সঞ্চারী আবক, এগুলো আমাকে এগুলো বুঝিয়ে বুঝিয়ে দিলেন, আচ্ছা। তখন আমি গান লিখি, ওনার সাথে যোগাযোগ করলাম, আমি গান লিখে ফেললাম। হ্যাঁ, এটা হলো। তখন আমি শুরু করলাম। শুরু করার পর 1994 সালে আমি বাংলাদেশ বেতারে গীতিকার হলাম। স্যার, ছড়ার কথা বলছিলেন, মানে আপনি আগে লেখা শুরু করেছিলেন ছড়া, ছড়া। সেটা কত সালে, একদম ও আচ্ছা। কোন বয়স ছিল? আমি তখন ছড়াটা লেখা শুরু করছি 1986 সালে। তখন আপনি কিসে পড়ছেন? আমি তখন পড়তাম ক্লাস 9। আচ্ছা, মানে এত ছোট বয়সে আসলে ছড়া লেখা শুরু শুরু করেছেন। করতাম। আমাদের গ্রামে ছিল অগ্রজ অমিত বড়ুয়া, আচ্ছা। শিশু সাহিত্যিক। ওনার অনুপ্রেরণায় আমি ছড়ার জগতে আসি। বাহ। উনি এখনো আছেন, এখনো লিখে চলছেন ওনার অনুপ্রেরণায়। আচ্ছা। তখন চট্টগ্রাম শহরে যখন আসি, তখন আমি এই ছড়াকার নূর মোহাম্মদ রফিক, তারপর শ্রদ্ধেয় বিপুল বড়ুয়া, শ্রদ্ধেয় শিশু সাহিত্যিক রাশেদ রৌফ, জি তারপর হচ্ছে আপনার মানে যারা ইকবাল সাহিত্য বাবু, অঙ্গনের মানুষ। অমিত বড়ুয়ার কথাতে বললাম, তারপরে দীপক বড়ুয়া, তারপর হচ্ছে উৎপল কান্তি বড়ুয়া, ইকবাল বাবুল, আরো অনেকে আছেন। ওনাদের অনুপ্রেরণা পেয়ে আমি লিখে তখন কি যাচ্ছি। কোনো ছড়ার বই প্রকাশিত হয়েছিল সে না, সময়? তখনও হয়নি। আমার প্রথম ছড়ার বইটা প্রকাশ হয় 1992 সালে, আকাশে রঙিন ঘড়ি। আচ্ছা। ওই বইটা বের হয়। এটা কি আমাদের এখানে আছে? না, এখনো নাই। আচ্ছা। এখানে অনেক আগের হ্যাঁ, হ্যাঁ, copy। একদম প্রথম দিকে। হ্যাঁ, প্রথম দিকে। আর গান, প্রথম গান কোন গানটি লিখেছেন? প্রথম গান আমি লিখেছিলাম একটু আসি পিছন থেকে। আমি যখন কক্সবাজারে চাকরি করি, তখন এই ঢাকায় তারণ্য অনুষ্ঠান টেলিভিশনে আমি ডাক পাই। তখন কক্সবাজার একটা মেয়ে খুব ভালো গাইতো, মানসী বড়ুয়া। জি। ও বাংলাদেশ বেতার কক্সবাজারের শিল্পী, উনি কলেজের টিচার, রামু কলেজের। তখন আমরা ওই গানটা টেলিভিশনে গাই। ওইটা আমার লেখা, আমার সুর। বাহ। ও বন্ধু বন্ধুরি, রশিয়া বন্ধুরি, আইসো তুই আরো বাড়ি কক্সবাজারে। ওই গানটা আমরা গাই প্রথম টেলিভিশনে ওইটা। তো পরে শ্রদ্ধেয় মোস্তফা জামান আব্বাসী, ভরা নদীর বাঁকে, ওই গানটা আমি আবার গাই ওনার আমন্ত্রণে। ওই আচ্ছা। গানটা আমার প্রথম গাওয়া গান এটাই, এবং আমার সুর করা ওই গানটা। এত গানের কথা শুনছি আনিস, আমার তুমি কিন্তু তো গানের একটা- মানুষই আসলে। হ্যাঁ, আমার কিন্তু গান শুনতে ইচ্ছে করছে। তোমার? আমারও। স্যার, আমরা কি আজকে আপনার লেখা বা আপনার সুরে কোনো গান শুনবো? তাইলে আসলে ওই চুন ছাড়া তো গান ভালো লাগে না, তো খালি কণ্ঠে আমি ওই গান, আমার প্রথম জীবনে গানটা আমি অবশ্যই, গাইতে পারি। অবশ্যই স্যার। ও বন্ধু বন্ধু রে, আইসো তুই আরো বাড়ি কক্সবাজারে। আইবে নিব আমার আইসু। ও বন্ধু বন্ধু রে, রশিয়া বন্ধু রে, আইসো তুই আরো বাড়ি কক্সবাজারে। রাস্তার ডাকত সনর ঘর, রাস্তার ডাকত সনর ঘর, সদর থানার উত্তরে বন্ধুরে, আইসো তুই আরো বাড়ির কক্সবাজারে। রশিয়া বন্ধুরে, আইসো তুই আরো বাড়ির কক্সবাজারে। ডাকাতুন সিয়ার কুজর সরি তুই আইবা, রাস্তা ডাকাতুন সিয়ার কুজর সরি তুই আইবা। লালি দিগির ফারতে নামি শৈবা যাইবা, তুই মোঠে যাইবা। খনদনর চিন্তা নাই, খনদনর চিন্তা নাই, কুজম দৈগার সরে বন্ধুরে, রশিয়া বন্ধুরে, আইসো তুই আরো বাড়ির কক্সবাজারে। ফরানোর বন্ধুরে,
আইসো তুই আর বাড়িত কক্সবাজারে। ভীষণ সুন্দর। রশিয়া বন্ধু কি আসলে এসেছিল আপনার কাছে? আসলে গানটা সিংহবাগ বাজে, আমার খুব মজা লাগে। এবার নতুন করে অনুষ্ঠানে এই গানটা একজন শিল্পী গিয়েছিল, আমার খুব মজা লেগেছে। সত্যি। তারপর আরেকজন শিল্পী, এই যে এটা হচ্ছে যে নতুন করি না, আর একটা অন্য কোনো reality অন্য show-তে। কোনো শাপলা অনুষ্ঠানে, করি। না না, এটা হচ্ছে যে একটা চ্যানেলে গিয়ে একটা অনুষ্ঠানে গিয়েছিল। এটাই আসলে বড় বাংলা- প্রাপ্তি যে আপনার গানগুলো তারা বাংলা গাইছে। ভীষণ না, মনে পড়ছে না, কদিন আগে একটা গান গিয়েছিল আমার, খুব ভালো লাগছে। আমি যখন বলছিলাম শ্রদ্ধেয় অপু সত্যি বড়ুয়ার স্যার, গান আমি হ্যাঁ। মানে করতেছি, এটাই আসলে শিল্পী হিসেবে আপনার অনেক বড় একটা প্রাপ্তি। এটিএন বাংলার ওই একটা শিল্পী একটা অনুষ্ঠানে, এই মানে কি বাংলা কি রাজধানী অনুষ্ঠান একটা, যখন গল্ল শ্রদ্ধেয় অপু বড়ুয়ার লেখা সুরে আমি গানটা করছি, এত ভালো লাগলো আমার সত্যি গানটা। সত্যি। মানে স্যার এখন অবধি কতগুলো গান লেখা হয়েছে? আমার 200 গান, ওখানে যে দেশের গান, পল্লীগীতি, চট্টগ্রামের আঞ্চলিক গান, তো কেন জানি আমার লেখা হয় অনেকটা চাপের মুখে। যেমন এই আমার বাংলাদেশ এই বেতার এবং টেলিভিশনে প্রতিটা মাসে আমার সুর সঙ্গীত পরিচালনা করতে হয়। যেমন আগামীকাল আমার বাংলাদেশ টেলিভিশনে একটা অনুষ্ঠান আছে, 6টা গান আমার সুর সঙ্গীত পরিচালনা করতে হয়, তো বাধ্য হয়ে আমার লিখতে হয়। এই কারণে হয়তো একটু বেশি। একটা হলো ভালোবাসা এবং আসলে কাজ করতে গিয়ে কাজ করতে তখন হয়, আসলে একটা চাপ এসেই যায়। একটু যদি স্যার পেছনে ফেরাই আপনাকে, আপনার প্রথম কর্মজীবনে আসলে প্রবেশ, সেই কর্মজীবন নিয়ে একটু জানতে চাই। কেমন অভিজ্ঞতা, কত বছর থাকলেন, সেই গল্পগুলো একটু জানবো। ও আচ্ছা, তো আমার আসলে প্রথম চাকরিটা হচ্ছে কক্সবাজার। তো কক্সবাজার কি হিসেবে কোথায় জয়েন করলেন? আমি কক্সবাজার ওই বললাম স্থানীয় সরকার প্রকৌশল দপ্তরে, ওখানে আমি কক্সবাজারে যোগদান করি। তো ওখান থেকে আমি গেলাম কক্সবাজার থেকে টেকনাফ। তো টেকনাফ তো আমি কক্সবাজারে যোগদান করে আজকে আমার পিছনে আমি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আমার প্রকৌশলী আলী আক্তার স্যার, উনি অবশ্য অবসরে গেলেন কিছুদিন আগে, জি। প্রধান প্রকৌশলী হয়ে। তো উনি সবসময় আমাকে উৎসাহ দিতেন ওই যে রেডিওতে যাওয়ার জন্য, লেখার জন্য। আমি শ্রদ্ধা জানাচ্ছি। তো উনি সবসময় আমাকে উৎসাহ দিতেন। কক্সবাজারে কতদিন থাকলেন স্যার? কক্সবাজার আমি প্রায় 10 বছর। 10 বছরের একটা অভিজ্ঞতা। হ্যাঁ, তো ওখান থেকে গেলাম আমি সিলেট হবিগঞ্জ। আচ্ছা। হবিগঞ্জে ওখানে ছিলাম প্রায় 5 বছর। তো হবিগঞ্জ থেকে আমি আসলাম বান্দরবানে, তাও জেলা পরিষদ, বান্দরবান জেলা পরিষদ স্যার, আমরা ছিলাম। যদি একটু ছোট ছোট করে অভিজ্ঞতাগুলো জানি, যে 10 বছরের অভিজ্ঞতা থেকে আসলে কোনো স্মৃতি, কোনো বিশেষ কিছু যদি মনে থাকে আপনার। আসলে ওই ধরনের আমরা একটা স্মৃতি আছে, ব্যক্তিগত স্মৃতি, এটা পেলে আমার হাসি পায়, এটা আমি একটু শেয়ার করব। তো আমি ছিলাম বান্দরবান জেলা পরিষদ, এরপর থেকে বান্দরবান থেকে আসলাম চট্টগ্রাম জেলা পরিষদে কাজ করতে। তো এরপরে আসলাম আমি খাগড়াছড়ি জেলা পরিষদে। তখন একদম সম্প্রতি। হ্যাঁ, স্মৃতির কথা যখন মনে পড়ে তখন আসলে আমার মা দেখলে তো বলবে যে আমাকে কখনো বলনি এই কথা। আমি আসলে সত্যি কথাটা এখনই বললাম, যেহেতু আমার এটা ক্লাস 2 দ্বিতীয় শ্রেণীতে পড়ার স্মৃতি। আমি বলি একটু, আসলে আমার মা বাবা কাউকে আমি কখনো বলিনি কথা। এটা হচ্ছে যে, তো আমাদের ঘরটা ছিল আসলে মাটির ছনের ছাউনি। আমার বাবা থাকতেন তো বাইরে, আমার মা তো মার সাথে ছিলাম। তো আমার ঘরের একটু দূরে একটা পুকুর, তুলম পুকুর ছিল, এটা আসলে দিঘি। দিঘি নিয়ে অনেক কথাবার্তা ছিল। তো ওখানে যে দিঘিতে যক্ষী বাসত, তারপরে অনেক কিছু ছিল, অশ্বত্থ গাছ, বড় পুকুর ছিল, শাপলা ফুটতো। মা কখনো আমাকে একা যেতে দিতেন না এই পুকুরে। ওই বড় দিঘি, শাপলা টাপলা ছিল, যে কখন বুথি ধরে বা এই ধরনের বিভিন্ন কথাবার্তা ছিল। তো আমাদের জীবনটা ছিল আসলে, ছোটবেলা ছিল কঠোর। স্কুল থেকে এসে পড়তে বসতে হতো, সবাই খেলতে যেত, আমাকে মা খেলতে দিত না। মা বলতো কি, এক বাঁশ বেলতাকে পড়তে বসতে হবে, অর্থাৎ ওই 4টা 5টা বেজতে পড়তে বসতে হবে, সন্ধ্যায় পড়া যাবে না, এটা মার কথা ছিল। তো ওই পুকুর পাড়ে একটা ডিপ টিউবওয়েল বসলো,
বড় ধানের চাষের জন্য। আচ্ছা, ওটা তো শুনলাম পাড়া মানে ছোটদের কাছ থেকে সব সময় নাকি ওই ডিপ টিউবওয়েলে পানি পড়ে। আমার মন উচাটন, আমরা জানি যে ডাবলে পানি পড়ে, কিন্তু সব সময় কেন পানি পড়ে, এটা আমার মন উচাটন। আমাকে তো যেতে দিচ্ছে না। তো মার সাথে ছিলাম। মা খুব ভোরে উঠে, যখনই আজান হয় তখন মা উঠে আমার বাড়ির পাশে মানে চারপাশে ফুল ফুটতো, জবা ফুল, তারপর বিভিন্ন ফুল ফুটতো। ও ফুলগুলো নিত কেন? ও বুদ্ধকে তোলার জন্য। আমরা তো বৌদ্ধ ধর্মাবলম্বী, পুজোর জন্য ফুল ফুটতো। তখন আমি মার সাথে সাথে উঠে আমি চলে গেছি তুলাম পুকুরে, মানে না দাবলে যে পানি পড়ে এটা দেখার জন্য। তখন আমি গিয়ে, তখন তো আলো আঁধারি পথ, অন্তত আধা কিলোমিটার দূরে। তখন আমি মুখ ধুয়ে, পানি পড়ছে, মুখ ধুয়ে টুয়ে টুয়ে আমি আসতেছিলাম। তখন পথে ওই যে আমাদের গ্রামের অনেকেই বিলের মধ্যে যাচ্ছে গরু টরু নিয়ে। তখন আমি দেখে বললো যে আরে তুমি এখানে, তোমাকে খুঁজতে খুঁজতে হয়রান। তখন ও ডাক দিল, এই পাওয়া গেছে, ও আসতেছে আসতেছে পথে। তখন আমি তো একেবারে ভয়ে আমার অবস্থা, আজকে তো নিশ্চিত আমি মার খাবো। তখন গিয়ে দেখি, শুনলাম আমাকে পুকুরে তারপর বাঁশ দিয়ে কচুরি ফানার মধ্যে খুঁজতেছে, নিশ্চিত ওরা যে ডুবে গেছেন, ডুবে গেছেন। হ্যাঁ, তখন আমি মানে অনেকটা নিশ্চিত যে আমি আজকে মার খাবো। তখন আমি যখন আসলাম তখন মা আমাকে জড়িয়ে ধরে কান্না করতেছে। সবাই একেবারে আমাদের উঠোনে ভিড় করতেছে, পাড়া অনেকেই আসছে। তখন আমার ঠাকুরমা কি করছে, তা আমাকে, আমি তো চেন্ডু গেঞ্জি গাইয়ে দিছি, তখন আমাকে গলা থেকে হাতটা দেখতেছে যে ভূতে কোথায় আঘাত করলো কিনা বা নখের দাগ দিছি কিনা। তো বলেছে না, নিশ্চিত ওকে ভূতে ধরে নিয়ে গেছে। যখনই ভূতের উপর দোষটা চাপাচ্ছে তখন আমি আরো মানে বেঁচে গেছি, আমি আরো ইয়ে করতেছি না, ভূতের উপরেই আসলে আমি বেঁচে যাচ্ছি, এটাই। তো হয়তো না, এই যে আমার মা বলতেছে ওর জন্মটা মঙ্গলবার, হয়তো হ্যাঁ আজকে মঙ্গলবার, তাইলে একেবারে নিশ্চিত। তখন সাথে সাথে ওই যে ঝাড়ফুঁক দেওয়ার জন্য গ্রামের একজন ডেকে আনলো। তো আসার পরে দেখছেন ওর মুখে যে কোনো কথা বেরোচ্ছে না। আমি আসলে ইচ্ছা করে আরো কথা বলতেছি না। ও এসে তখন এই যে 5 পোয়া চাল, যার 20টা টাকা, একটা ডিম, তারপরে মরিচ, যেটা হয় আসলে পরিবারের হাতে, হ্যাঁ দিলে। তো আমি চিন্তা করলাম তো আসলে যা গেলে যাক, তাও যে আমি পিটার থেকে। আজকে আপনার মা আসলে এই গল্প দেখলে সে জেনে যাবে, কিন্তু ছোটবেলা আসলে এই স্মৃতিগুলো সবসময় আসলে মধুর স্মৃতি হয়েই থাকে। একটু স্যারের গান শেখার জায়গাটায় জানতে চাই, এবং আপনি অনেকের কাছে আসলে শেখার সুযোগ হয়েছে আপনার, তার মধ্যে লোকসঙ্গীতে মোস্তফা জামান আব্বাসের কাছে থেকে আপনার তালিম নেওয়ার সুযোগ হয়েছে। আরো অনেকেই আছে, শিবু বড়ুয়া, ডক্টর স্বর্ণময়ী চক্রবর্তী, একটু তাদের সম্পর্কে যদি একটু শেখার অভিজ্ঞতা একটু যদি জানতে চাই। অবশ্যই অবশ্যই। আমি প্রথম হাতে করি হই চট্টগ্রামের এই সঙ্গীত ভবনে বনবীতি সেনগুপ্তা। আচ্ছা, উনি তখন বয়সটা ছিল 70+। উনি বিখ্যাত চট্টগ্রামের শিল্পী ছিলেন। তখন আমার বাসা ছিল চট্টগ্রামের সুলভ বহরে, ওখান থেকে 5 লাইসে হেঁটে গিয়ে ওনার কাছে আমি গান শিখেছি প্রায় বছর 2। উনি যখন অসুস্থ হয়ে পড়লেন অনেকটা, তখন আমি শিবু মুষ্ঠুদ্দি, উনিও বড়ুয়া ছিলেন, কাজের দৌড়িতে ওনার কাছে আমি গান শিখেছি, তাও বছর 2। তো উনি চাকরি করতেন। এরপরে আমি স্বর্ণময় চক্রবর্তী, উনি আমাদের গ্রামের একজন বড় ভাই ছিলেন, তখন উনি ব্যাচেলর। ওনার বাসায় গিয়ে যখন ইচ্ছে তখন কখন যাব কোনো ঠিক ছিল না। আচ্ছা, যখন ইচ্ছা তখন আমি শিখতে যেতে পারতেন, যে গিয়ে আমি ওনার কাছে ছিলাম। এখন উনি ডক্টরেট করেছেন এবং বড় ওস্তাদ স্বর্ণময় চক্রবর্তী। তো করে আসলে তখন থেকে আমার একটা মন টানত পল্লী গান, তারপরে দেশের গান মন টানত। তো আমি বললাম আপনাকে যে ভরা নদীর বাঁকে যে আমি গান করলাম, তখন ওনার ঠিকানাটা আমি পেলাম। যখনই আমি তখন চাকরি করতাম কক্সবাজার। আচ্ছা, ভরা নদীর বাঁকে গান করার সুবাদে আমি মোস্তাফা আব্বাসী স্যারের ঠিকানা নিলাম। ঢাকায় আসলে ওনার কাছে আমি তালিম নিয়েছি। কতদিন তালিম নিলেন? আমি মানে কতদিন করলাম 2-3 বছর, মাসে হতো 1বার 2বার। যখনই ঢাকায় আসি, ওনার বাসা ছিলেন যে বাইতুল মোকাররমের নিচে, ওখানে আমি আসলে উনি আমাকে খুব স্নেহ করতেন। তো আমি এসে এই ভাওয়াইয়া গান
আমার খুব, এখন আমি যথেষ্ট পরিমাণ ভাওয়াইয়া গান শুনি। ওই ভাওয়াইয়া গান, পল্লী গীতি আমি ওনার কাছে তাই নিয়েছি। আমি ওখানে অনেক শ্রদ্ধা জানাচ্ছি। আজকে আসলে লোকসঙ্গীত জগতের একটা উল্লেখযোগ্য একজন নাম আসলে মোস্তফা জামান আব্বাসী। আপনি ব্যক্তি মানুষটাকে কেমন দেখেছেন? অসাধারণ একটা মানুষ, অসাধারণ। উনি শুধু গান না, উনি একজন লেখক ছিলেন। উনি অনেক লেখক ছিলেন, অসাধারণ একটা মানুষ। আমরা সঙ্গীত জগতে পুরুদা ব্যক্তিত্ব ওই মানুষটা। আমরা এবারে যদি আপনার লেখার জায়গাটায় চলে আসি, প্রথমে তো আসলে খুব ছোটবেলায় ছড়া দিয়ে শুরু হয়েছিল, কিন্তু পরবর্তীতে আপনার বই প্রকাশিত হয়েছে এবং প্রথম প্রকাশিত কবিতা বান, যদি আমি ভুল না করে থাকি, সেগুলো নিয়ে যদি একটু জানি, যে একটু একদম প্রকাশিত বইগুলো নিয়ে যদি একটু জানি। আমি আমার এখানে অনেকগুলো বই দেখতে পাচ্ছি, আমরা সেগুলো একটু দর্শক শ্রোতাদেরকে দেখাতে চাই। ও আচ্ছা, আমি এই প্রথম, আমি তো ওই 1987 সালে 86 সালে লেখালেখি শুরু করেছি। 87 সালে তখন ছিল এই বর্ষাকাল। বর্ষাকালে আমাদের গ্রামে বান, আমরা গ্রামে বন্যা হয়, তখন বন্যা নিয়ে আমার একটা ছড়া ছিল, ওই দৈনিক আজাদি আমার প্রথম ছড়াটি প্রকাশিত হয়। তো তখন থেকে আমার লেখালেখি শুরু, অদ্যাবধি আমার লেখা চলছে। তখন যখন আমি 87 সালে আসলাম চট্টগ্রামে, তখন বিপুল বড়ুয়া সাহিত্যিক, শিশু সাহিত্যিক, বড় মাপের একজন লেখক, তখন ওনাকে আমি দেখালাম, দাদা আমি লিখেছি, কি হয়, আমি বই একটু ছাপতে পারবো কিনা। আমরা একটু বইগুলো নিয়ে একটু কথা বলি, একটু বইগুলো একটু দেখি, আমরা আমাদের দর্শকদের দেখাতে চাই। এখানে একটি বই আছে, মাগো আমি যুদ্ধে যাব, এটি কবে লিখেছেন? এটা তো অন্তত 8-10 বছর হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, এটা ছড়া, কিশোর কবিতা। এটা হচ্ছে বৃষ্টি ছড়াই মিষ্টি, ছোটদের জন্য, একেবারে ছোটদের জন্য বৃষ্টি ছড়াই মিষ্টি, ওইটাই। আচ্ছা, এটি হলো বৃষ্টি ছড়াই মিষ্টি। হ্যাঁ, বাহ, হ্যাঁ। এগুলো আসলে বাচ্চাদের জন্য, শিশুদের জন্য আমি খুবই, শিশুদের জন্য কাজ করতে খুব বেশি ভালো লাগে আমার। আপনার ছড়া লিখতে, শিশুদের ছড়া লিখতে শিশুদের জন্য খুব ভালো। তিন পরি নীল পাহাড় আমার শাড়ির কালারের সাথে একদম ম্যাচ হয়ে গেছে। এই বইটি নিয়ে একটু শুনতে চাই। এটি তো মনে হয় মেয়ে শিশুদের জন্য একদম পছন্দের একটি ছড়া বই হবে। এটা কবে লেখা হয়েছে? এটা প্রথম প্রকাশ বোধহয় 2024 গত বছর। এটা খুবই সম্প্রতি একটি। আরো এখানে আসলে আলোর খেলা, মেঘের ভেলা, তুমিও কয়েকটা দেখিয়ে দাও। কিশোর কবিতা আমরা একটু দেখি, এটা কিশোর কবিতা। এটা হচ্ছে যে এই যে আপনার বিখ্যাত শিল্পী হাশেম খান স্যারের প্রচ্ছদ 21 ও স্বাধীনতার গল্প। এই বইটি নিয়ে একটু শুনতে চাই। এটা মুক্তিযুদ্ধের, মানে মুক্তিযুদ্ধ তো আমি দেখিনি, আমার বাবার কাছ থেকে আমি শুনেছি। বাবা মুক্তিযুদ্ধের সময় গর্তের মধ্যে ছিল, তো তখন ওনার কাছ থেকে শোনা কথাগুলো নিয়ে আমার একটু আচ্ছা, হ্যাঁ, এটাই। এটা কত সালে? এটা অনেক পুরনো না? 2019-এ প্রথম প্রকাশ। হ্যাঁ, এটা হচ্ছে মা বাবাকে নিয়ে, শুধু মা বাবাকে নিয়ে, মায়ের হাসি, মুখে চাঁদের হাসি, শুধুমাত্র মা বাবাকে নিয়ে আমার এই বইটা। সবগুলো লেখা। কি চিন্তা থেকে আসলে এই বইটি লিখেছেন, যে আসলে নিজের বাবা মাকে নিয়ে, নাকি আসলে এখানে লেখা আছে সব মা বাবাকে নিয়ে? আচ্ছা, যুদ্ধাহত বাবা। স্যারের কাছ থেকে আসলে ছড়ার কথা শুনছি, কবিতার কথা শুনছি, অনেক লেখালেখির কথা শুনছি। যদি আমরা গল্প নিয়েও আসলে আমরা শুনতে পারি যে গল্প লেখার বিষয়বস্তু কেমন, বা কখন থেকে গল্প লেখাটা শুরু? আসলে গল্প লেখাটা আসলে বেশি, আমি ছোটবেলা থেকে ছড়া লিখেছি, গল্প লিখেছি হচ্ছে প্রায় 15 বছর। আচ্ছা, গল্প তো লিখেছি 86 সাল থেকে, গল্প লিখছি হচ্ছে 15 বছর ধরে। তবে অনেক গল্প পড়েছি, যেমন বিপুল বড়ুয়া, দীপক বড়ুয়া, সুজন বড়ুয়া, তারপর হচ্ছে আপনার আরো অনেকের গল্প আমার ভালো লাগে পড়তে পড়তে, যে আমি মানে কিন্তু এই যে লেখক হয়ে ওঠা, গান লেখা, কবিতা বা ছড়া লেখা, গল্প লেখা, এর জন্য তো একটা চমৎকার শৈশব দরকার, যেটা আসলে আপনি পেয়েছেন। সেই সময় আসলে কি ধরনের বই আসলে পড়া হতো? না, আসলে প্রচুর বই পড়তে হয়। না, আপনি কি ধরনের বই পড়তেন সেটা একটু জানতে চাই। আমি ছড়া, কিশোর কবিতার জন্য আসলে পড়েছি জসীমউদ্দিন, তারপরে কবি নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, তারপর জীবনানন্দ দাশ,
ওদের বই কোনো বিকল্প নেই। অনেক বেশি অনুপ্রাণিত করেছে। আর এমনি যদি এই যে যখন গল্পগুলো লেখেন, কোনো গল্পের বই লেখেন, তখন কি আসলে কাল্পনিক চিন্তা থেকে এই গল্পগুলো লেখেন, নাকি কোনো বাস্তব জীবনে আপনার সাথে ঘটে যাওয়া কোনো চরিত্র বা কোনো ঘটনা লেখেন আসলে? ঘটে যাওয়া চরিত্র থাকে, আবার কাল্পনিকও কিছু। যেমন আমি ইদানিং একটা ছোট্ট বাচ্চাদের জন্য লিখেছি যে সিংহের প্রাণ বাঁচালো পিঁপড়া। জি। তো ওইটা নিয়ে আমি যখন আমার কোয়ার্টারে, আমি স্টাফ কোয়ার্টারে থাকি, তখন ছোট বাচ্চারা আমার অফিসের যে আমাকে বলতে হয় সিংহের প্রাণ বাঁচালো বাহ। মানে পিঁপড়া। তো সিংহ তো বড়, পিঁপড়া কেমনে বাঁচালো, আমাকে ধরে বসে। তো অনেকে বলে যে না কেমনে কি হলো, তখন আসলে এটা হলো যে পিঁপড়া সিংহর নাগের মধ্যে পিঁপড়া বাসা বাঁধলো। তখন ওই চমৎকার। মানে ওই বাসা যখন পিঁপড়ে গিয়ে ওগুলো তুলে ফেললো, তখন ওই সিংহ প্রাণে বাঁচলো। এটাই তো আসলে এই ধরনের বইগুলো শিশুদের জন্য খুবই উপযোগী এবং চমৎকার সব চার রঙা, এটাই illustration অনেকটা দেখতে পাচ্ছি কাল্পনিক আমরা। এগুলা। আসলে তো সিংহর প্রাণ পিঁপড়ে বাঁচাতে পারে না, এটা হচ্ছে যে একটু কাল্পনিক। তবে ছোটরা, এটার মূল উদ্দেশ্য হচ্ছে ছোটরা যে বড়দের উপকার করতে পারে। নিশ্চয়ই এই সকল বইয়ের মাধ্যমেই আসলে আমরা সেই বার্তাটা পৌঁছাতে চাই। হ্যাঁ, নৈতিকতার দিকগুলো যেন আরো বেশি উন্নত হয় শিশুদের যখন যারা বেড়ে উঠবে। এই মুহূর্তে যদি একটু ছড়া শুনতে পারি। অবশ্যই অবশ্যই। তাই আমি একটু ছড়া শোনাচ্ছি। আমার ছড়াটা হচ্ছে তেল ব্যবহার। তেলের সঠিক ব্যবহারটা জানতে যদি চান, তেলে তেলে তেল মাখিয়ে চামচা সেজে যান। অফিসে সুখ পেতে হলে তেল মেখে দেন বসকে, হাড় ভাঙা তেল বেতা সারে, হাত পা গেলে মস্কে। উস্কো খুস্কো চুলে যদি তেল মাখিয়ে দেন, সুস্থ রাখে মস্তিষ্ক, কাজ করে যায় ব্রেন। কেরোচিনি কুপি জলে, পেট্রোতে গাড়ি, স্বামীকে তেল স্ত্রী মারে, পায়ে গয়না শাড়ি। তেলের সঠিক নিয়ম নীতি যার তেলের সঠিক নিয়ম নীতি যার রয়েছে জানা, এই সমাজে সুখী সেজন পায়েসে নজর আনা। উচির পেটে অলিভ অয়েল মাখলেই ফল পাবেন, খুনি মামলার লিস্টি থেকে ছাড়া পেয়ে যাবেন। এই তো ছড়াটা। বাহ, শিশুরা খুব খুব মজার পছন্দ ছলে করবে। বাস্তব জীবনের অভিজ্ঞতাগুলো ছড়া। উঠে এসেছে। চমৎকার। চমৎকার। আমরা যদি একটু বইগুলো নিয়ে এবার একটু কথা বলি। এখানে আছে আমার এদেশ ছবির মতো। প্রচ্ছদগুলো আসলে খুব সুন্দর, এই যে এত চমৎকার, তাই না? হ্যাঁ, এবং ভেতরের যে ইলাস্ট্রেশন গুলো, এগুলো কিন্তু আমার খুব বেশি নক করছে আমাকে। বাচ্চারা, শিশুরা খুব পছন্দ করবে। স্যার, এই বইটি কবে কবে প্রকাশিত হয়েছে বা কি চিন্তা থেকে আসলে? এই তো 2-4 বছর আগে এটা বের হলো। এটাও করেছেন এই ও বিখ্যাত একজন শিল্পী যে মমিনুদ্দিন খালেদ। প্রচ্ছদ এবং ভিতরে ছবি। হ্যাঁ, ওটা বড় আমরা মাপের এর পরেরটা শিল্পী। একটু দেখি। পুতুল বিয়ে ওরা মোয়াল, খুব সুন্দর। হ্যাঁ, জন্ম আমার ধন্য হলো, এটা জন্ম আমার ধন্য হলো, এটা দেশপ্রেম প্রচ্ছদটাও থেকে কিন্তু আসলে। অনেক সুন্দর। একটু দেখি আমরা প্রচ্ছদটা। বাহ, এটাও এটার দেশ বিষয়বস্তু নিয়ে আসলে আসলে। কি এই বইটার? এটা কি ছড়ার বই? এটা ছড়াই, ছড়ার বই। মানে দেশপ্রেম। দেশপ্রেমের, সবগুলো দেশপ্রেমের বাহ, চমৎকার। বিভিন্ন বিষয়। আমার কাছে মনে হয় যে শিশুদের আসলে ভালো ছড়ার বইয়ের খুব অভাব রয়েছে। অভাব, হ্যাঁ, এটা বিভিন্ন। আর এখানের ভেতরের যে চার রঙা, হ্যাঁ, হ্যাঁ, এগুলো এগুলো শিশুদের কিন্তু আসলে খুবই খুব সুন্দর। আমরা টানে। একটু ভেতরেরটা দেখি, যে ভেতরের একটু দেখি। বাহ, খুব সুন্দর। ওই বইটার আসলে ভূমিকা লিখেছেন এই ছড়া রাজা সুকুমার বড়ুয়া। আচ্ছা, আচ্ছা, ওই আচ্ছা। বইটা আর সুকুমার এটা বড়ুয়া। হলো ভূত সমগ্র। ভূত সমগ্র আসলে বাচ্চাদের এটা তো নিয়ে। একদম, হ্যাঁ, হ্যাঁ। যেটা মজার হচ্ছে, জি। আমি যখন জাপান আর অস্ট্রেলিয়া গেলাম, হ্যাঁ। তখন শুনলাম যে আমার গ্রামে এই মানুষ মারা গেছেন। আচ্ছা, তখন চিন্তা করলাম যে আসলে আমি মানুষ মারা গেলে কিন্তু ভয় পাই। আচ্ছা। তখন চিন্তা করলাম আমি তো এখন জাপানে, আমার তো আর ধরতে পারবে না, আমি এখানে আছি। ওই কল্পনার থেকে আসলে এগুলো লেখা। বাহ, খুব সুন্দর। বর্তমানে কি কোনো বই লিখছেন যেটা আমরা হ্যাঁ, আসলে এই এর মেলাতে মধ্যে- আমার 5টি বই বের হবে। ওই ঢাকার জিনিয়াস থেকে আর চট্টগ্রামের অক্ষরবৃত্ত, এগুলো থেকে মোট 5টা। এগুলো কি সব শিশুদের নিয়ে লেখা? শিশুদের জন্য একটা হচ্ছে আচ্ছা। কিশোর উপন্যাস অ্যাডভেঞ্চার, আর এই গল্প আর ছড়া, মোট 5টি বই বের হবে এবার এই মেলায়। অ্যাডভেঞ্চার মাঙ্কি হিল, মাঙ্কি হিল। এটা কি এবারের বই না, আমরা এটা পাচ্ছি? এটা বের আগে? হয়ে গেছে, বের হয়ে গেছে। আচ্ছা। এটা হচ্ছে একটা পাহাড়কে নিয়ে, বান্দরবানের একটা পাহাড়কে নিয়ে
আমার কিশোর উপন্যাস। আর আলোর খেলা মেঘের ভেলা ভেলা এটা হচ্ছে যে এই পাহাড়ের কিশোর কবিতার বই, এটা তো আছে কিশোর কবিতা। মানে এমনি এই যে সবসময় আসলে শিশুদের নিয়ে ভাবছেন, শিশুদের জন্য লিখছেন, কি চিন্তা থেকে, কি মনে হয় আসলে আপনার কি চিন্তা থেকে এই লেখাগুলো লেখা হয়? শিশু আসলে আমি যখন শিশু ছিলাম তখন আমার লেখা উদ্যোগ আমি কোনো বই পাইনি। আচ্ছা, তখন চিন্তা করলাম যে আসলে শিশুদের জন্য লেখা কাজ করা দরকার, উচিত। এই জন্য আমি শিশুদের জন্য লিখি। এবং আপনি বড়দের জন্য লিখেছেন এখানে মধ্যরাতের পদ্য এবং যুগলবন্দি প্রেম। আসলে মধ্যরাতের পদ্য যেমন ওখানে আবার একটা অনেকগুলো ছড়া আছে, যেমন তোমাকে ভালোবাসা আর দেব না সোমাকে, হাত টানেরে ডাকলে আমায় আসতে, গালে তোমার টোল পড়েছে হাসতে, এগুলো বড়দের জন্য পদ্য। আচ্ছা। বা আপনার আসলে মানে কাজের এত বিস্তৃতি, এত শাখায় আসলে আপনি কাজ করেছেন, তার মধ্যে আপনি বাংলা একাডেমির জীবন সদস্য হিসেবেও কাজ করেছেন, কেমন অভিজ্ঞতা? হ্যাঁ, আসলে কঠিন, একটু কাজের ফাঁক এগুলো করাটা আসলে কঠিন, তাও আমার আনন্দ লাগে। আমার আনন্দ লাগে কাজ করতে, কাজের ফাঁকে এগুলো করতে আমার খুব আনন্দ লাগে, ভালো লাগে। এমনিতে তো সবসময় পরিবারের অনুপ্রেরণা পেয়েছেন সব সময়, কিন্তু তারপরে থাকে না যে জীবনে কিছু মানুষ সবসময় অনুপ্রেরণা দিয়ে থাকে, এমন কি কোনো মানুষ আছে যে আপনার কাজের জায়গায় অনেক অনুপ্রেরণা দেয়? অবশ্যই আমি যাদের কথা আমি বলতে হয়, আমার খাগড়াছড়ি জেলা পরিষদে আমার সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা আমাকে এই ব্যাপার আমার খুব প্রেরণা দেয়। তো আমি যাদের কথা না বললে নয়, এটা হচ্ছে খাগড়াছড়ি জেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান শ্রদ্ধেয় সাফালিকা ত্রিপুরা এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা উনি হচ্ছেন, আমি এই মুহূর্তে নোমান হোসেন স্যার, এবং নির্বাহী স্যার উনি হচ্ছেন আব্দুল্লাহ মাহফুজ স্যার। আচ্ছা। তারপর হচ্ছেন নির্বাহী প্রকৌশলী, উনি হচ্ছেন প্রতিপদ দেওয়ান। ওনাদের কথা না বললে যেন নয়। আমাকে এত উৎসাহ এবং আন্তরিকতা আমাকে দেখান লেখালেখি গানের ক্ষেত্রে, আমি সর্বোপরি ওনাদের কথা বলতেই হয়। অবশ্যই আমাদের জীবনে আসলে এই কৃতজ্ঞতা বোধগুলোই কিন্তু লাবণ্য আমাদের এগিয়ে নিয়ে যায় সামনের দিকে। তাই। আর আমি যদি একটু পরিবারের কথা জানতে চাই, আপনার জীবন সঙ্গিনী বা আপনার সন্তান যারা আছে তাদের কথা যদি এবার একটু জানতে চাই। হ্যাঁ, আমার এক ছেলে এক মেয়ে। তো পার্বণ ওকে গানে বা ইয়েতে আনতে পারেনি, ও আমার মতোই খেলা পাগল। ও হ্যান্ড বলে বিভাগীয় চ্যাম্পিয়ন, ও ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাশ করলো। আমার মেয়ে শৈলী, জি, ও ছড়া লেখে টুকটাক, শিশুতে ছাপলো এবং ও বেহালা বাজায়, গান গায়। বাহ। আর ছেলেটা হচ্ছে করে জাদুর প্রতি ঝোঁক, আচ্ছা। ওইটা করে। আর বললাম তো আমার মা তো আমার বইয়ের প্রথম পাঠক। বাহ, এটা খুব বড় পাওয়া। আমার স্ত্রী পাপড়ি বড়ুয়া, ও কৃষি কর্মকর্তা, ও সরকারি চাকরি করে। তো ওই লেখা আমি যখন লিখতে বসি কখনো বললো না যে এত রাত হচ্ছে কেন, ঘুমিয়ে পড়ো, ও কখনো বল না। ও বরাবরই জানে রাত্রে আমি না হয় গান লিখতেছি, নাহলে ছড়া লিখতেছি, নাহলে গল্প লিখতেছি। আর কখনো বলে না যে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, বাজারে যেতে হবে, কারণ রাত হয়ে আমি ঘুমাচ্ছি। বরাবরই আমাকে হেল্প করে। পরিবারের কাছ থেকে একটা এই ব্যাপারে একেবারে ছোটবেলা থেকে যেমন বাবা মার কাছ থেকে পেয়েছেন, তেমনি এখন আসলে সংসার জীবনেও আসলে আপনি আপনার সহধর্মিনী, আপনার সন্তান সবার কাছ থেকে একটা অনুপ্রেরণা পেয়ে থাকেন। আর আমার ভাই বোনেরা প্রতিনিয়ত আমার খবর নেন যে আমি কি লিখছি, কি করতেছি, স্বাস্থ্য ভালো আছে কিনা। এটা আমার, যেহেতু আমি ছোট সবার, প্রতিনিয়ত বেশ আদরের এখনো। আর এটা খুব গুরুত্বপূর্ণ, যখন আসলে আমরা সবাই ব্যস্ত হয়ে যায় কাজের মধ্যে, তখন কেউ কারো খোঁজ রাখতে হয়তো একটু ভুলে যায়, কিন্তু এই বন্ধনটাই আসলে অনেক বেশি শক্ত করে যখন আমরা একজন একজনের খোঁজ রাখি শত ব্যস্ততার মাঝেও। স্যারের গানের জায়গায় বা গীতিকবি হয়ে ওঠার জায়গায় যদি আসতে চাই, স্যার বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনে গীতিকবি হিসেবে তালিকাভুক্ত আছেন। এখন পর্যন্ত প্রায় 200টি গান লেখা হয়ে গেছে। কোন কোন গানগুলো আসলে মনে হয় যে নিজের কাছে খুব ভালো লেগেছে বা জনপ্রিয়তা পেয়েছে, সেই গানগুলো নিয়ে যদি একটু জানতে পারি? আমার গান যেমন শ্রদ্ধেয় শেফালি ঘোষ, বিখ্যাত আবার গান একটা, যে চট্টগ্রাম আঞ্চলিক গান, জি,
হনহতিনের ফোয়া আল্লাই বহনি দিয়ে আর বিয়া বনি, এটা এইভাবে হনহতিনের ফোয়া আল্লাই বনি দিয়ে হজে বিয়া ভাইগে আর খোয়াল খাই দিয়ে বাহ। আর বিয়া ভাইগে, এটা। বাহ। তারপর শিল্পী কল্যাণী ঘোষ এখনো বেঁচে আছে, জি, এখনো সে আছেন কদিন তিনি। আগে গিয়েছেন যে এই গানটা আইসো বন্ধু বেড়াই যাইও কক্সবাজার, এই গানটা। বাহ। তারপরে শিল্পী শিমুল শীল, একটি বিখ্যাত শিল্পী, জি। উনি গেয়েছেন মৎস্য দিবসের একটা গান, মৎস্য দিবস, আমার গান। এটা হচ্ছে যে ওই শুটকি মাছ নিয়ে, আচ্ছা। শুটকি মাছ নিয়ে, অনেক এটা তো interesting। হাটে মাঠে গায় জি। ওই গান। আচ্ছা, এগুলো আমার স্যার, একটু শুনি না শুটকি নিয়ে যেহেতু লেখা গানটি একটু। শুটকি নিয়ে গানটা, এই যে এই মুহূর্তে আমার মনে পড়ছে না গানটা, শুটকি নিয়ে। আসলে এত গান লেখা হয়, এত বিষয়ে লেখা হয়, আমার কাছে এটা খুব ইন্টারেস্টিং লাগলো। আসলে শুটকি নিয়ে আমার মনে হয় না কেউ গান লিখেছে নিয়ে। কখনো। আপনি স্যার লেখালেখি তো করছেন একেবারেই অনেক আগে থেকে, আপনি লেখালেখি করছেন, সঙ্গীত জীবনের সঙ্গে আপনি সংযুক্ত। কোন বিষয়টা আপনাকে অনেক বেশি তৃপ্তি দেয়, লেখালেখি নাকি আসলে গানের জীবন? আমার দুটাই আমি সমান তালে ইয়ে করি। যখনই আমি টেলিভিশন থেকে রেডিও থেকে ডাক পাই, সেই এক সপ্তাহ আমি রাত দিন গানের জন্য পড়া থাকি। বাহ। আর অন্যান্য সময় আমি ছড়া, গল্প, দুটোই সমানভাবে প্রিয় আপনার। এবং আপনি অনেক দেশেও কিন্তু ঘুরেছেন, এখন সুযোগ পেলেও নিশ্চয়ই ভ্রমণ করতে যান, সেই অভিজ্ঞতাগুলো একটু শুনি। এইটা আসলে আমি এই ভারত, চীন, জাপান, অস্ট্রেলিয়া ও অনেক সময় সরকারিভাবে, অনেক সময় নিজের অর্থায়নে আমি একটু দেশ পাগল, ভ্রমণ বিলাসী মানুষ। ভবন বিলাসী, গিয়েছি, ঘুরেছি। ওখান থেকে এসে আবার এগুলো নিয়ে লেখালেখি করি বাহ। এই দেশে লেখালেখি করি। আমার কাছে মনে হয় প্রত্যেকটা শিল্পী আসলে পুরো বিশ্বকে জানার একটা তাগিদ বা আগ্রহ সবসময় থাকে। বর্তমান সময়ে আসলে যারা গান লিখছে বা যারা গীতিকার হতে চায় বা যারা সাহিত্য চর্চা করতে চায়, তাদের উদ্দেশ্যে যদি আপনার কোনো পরামর্শ থাকে নিজের অভিজ্ঞতা থেকে। ও আচ্ছা, তা আমি বলবো যে আসলে যারা গান লিখে ওদের আসলে ওই ছন্দ নিয়ে অভিজ্ঞতা থাকা দরকার। যারা ছড়া থেকে আসে ওদের গান অবশ্যই ভালো হবে। জি। যেমন স্থায়ী, আবক, সঞ্চারী, এগুলো যদি তাল না মিলে কখনো গান হয় না। আর গান কোনো কবিতা নয়, এটা জি। গান, এটা কাঠামো থাকে। তো ওদের দরকার অনেকগুলো পড়াশোনা করা, গানের মধ্যে পড়াশোনা করা। তো অবশ্যই যে আমি আজকে গান লিখলাম, এটা সুরকারকে দিলাম, সুর হবে না। আমাদের অনেকেই বলেন যে আমি গান লিখেছি, এটা একটু সুর করেন, দেন। কিন্তু গান যদি ভালো হয়, সুরকার এমনি ডেকে নিয়ে নেবে, ওটা দিয়ে ধর্ণা দিতে হবে না। সুরকার চায় একটা ভালো গান। ভালো গান। হ্যাঁ, তো এই জন্য পড়তে হবে, গান ভালো হলে সুরকার এমনি নেবে। স্যার, আমরা আজকে অনেক কিছু জানলাম, অনেক কিছু শিখতে পারলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজ আমাদেরকে সময় দেবার জন্য। চমৎকার একটি সময় আমরা কাটিয়েছি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। ভালো থাকবেন স্যার। আপনাদের জন্য অনেক শুভকামনা। আর এই রাঙা সকাল আয়োজন এবং এই অনুষ্ঠানের আয়োজক সবার জন্য নিখাদ ভালোবাসা, শ্রদ্ধা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার।